বাংলা লিংক বাংলা পথে। বাংলার পথে। বাংলা লিংক বাংলার পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। আপনারা জানেন আমরা আপনাদের নিয়ে ঘুরছি সাতক্ষীরায়। সেই ধারাবাহিকতায় আজও দেখবেন সাতক্ষীরার দারুণ দারুণ স্পট। শুরুতেই জেনে নিন গত পর্বের কুইজ এবং তার বিজয়ীর নাম। গত পর্বের কুইজ ছিল রাজা প্রতাপাদিত্যের রাজ্যের নাম কি ছিল? সঠিক উত্তর যশোর। সঠিক SMS এসেছে 1733টি। এদের মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন ঢাকা ক্যান্টনমেন্টের রিসালাত। কংগ্রাচুলেশনস। আপনি চলে যান কক্সবাজারের হোটেল প্রাসাদ প্যারাডাইসে প্রিয়জনকে নিয়ে দুদিন দুরাত আয়েশ করে আসুন। আর আমরা এখন চলেছি সাতক্ষীরার শ্যামনগরের নবেকি বাজার থেকে 2 কিলোমিটার দূরে বেড়ালুক্ষী গ্রামে। বন্ধুরা, সাতক্ষীরা মানেই সুন্দরবন, আর সুন্দরবন মানে বাঘ, হরিণ। আজকে আপনাদেরকে এমন একজনের সঙ্গে পরিচয় করায় দেবো যাকে বাঘে বেশ খানিকটা খেয়ে ফেলছে, তারপরেও তিনি বেঁচে আছেন। আসেন। কি খবর হাসমত ভাই, ভালো আছেন? সব ঠিক আছে? ইনি হচ্ছেন হাসমত, যিনি বাঘের মুখের থেকে বেঁচে আসছে। একদম বাঘের মুখের থেকে বেঁচে আসছে, কিন্তু তার মুখটার অর্ধেক নাই হয়ে গেছে। আপনার বয়স এখন কত? আমার বয়স 32 বছর। আর কত বছর বয়সে আপনার সঙ্গে বাঘের দেখা হয়েছিল? 16 বছর। তার মানে আজ থেকে 16 বছর আগে। মনে আছে সেদিনকার সেই কথাটা? হ্যাঁ। আপনি তখন কি করতেন? আমি মাছ ধরতাম, চিংড়ির পোনা। তখন প্রায়ই যেতেন? প্রায় যেতাম না, আমিও জীবনে প্রথম একবার গিয়েছি। প্রথম গিয়েছি কিন্তু 15 দিন পরে অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে জীবনে প্রথম সুন্দরবনে মাছ ধরতে যে একবারই গেছি। 15 দিন আচ্ছা থেকে অ্যাক্সিডেন্ট। 15 দিন থাকার পরে সেদিনকে কথা সব মনে আছে? একটু বলেন আমাদের। আমরা রাত্রি 3 জন ঘুমাইছিলাম এক নৌকার ভিতরে, আর আমি ছিলাম মধ্যখানে, দুজন ছিল দুই সাইডে। এখন যে পানি শেষে ফালায় যে ফাঁসাতে, ওই ফাঁসাতে বাঘে হাত ঢুকাইতেছিল। এখন ডাইরেক্ট আমার মুখে খাওয়া হয়েছিল। প্রথম কি টের পাইছিলেন তখন? প্রথম আমি যেন মনে করেন আমার সাইডে যে আছে সে আমার হাত দিয়েছে, দিলেই ওই হাতটা আমি সরাই দিছি। সরাই দেওয়ার সাথে সাথে গ্যাস করি, তারপর আমার ওদের গার পথে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু ওরাই টের পেয়েছে আমার হাত পথ ধরে। এখন আপনি কি করেন? ব্যবসা করি, অন্য কোনো কাজ তো করতে পারি না। সেই চেহারা মনে পড়ে আপনার কেমন ছিল? সেটা মনেও পড়ে অনেক। তখন তো ছোট আমি। আপনি বিয়ে করছেন কবে? বিয়ে করেছি এখান থেকে 8 বছর আগে। 8 বছর আগে। ছেলে মেয়ে কয়টা? 3টি ছেলে মেয়ে। তারা কি লেখাপড়া করে? লেখাপড়া খুব। আপনার মুখটা যদি আমরা একটু দেখতে চাই, দেখাবেন? বাংলা লিংক বাংলার পথের বন্ধু যারা এখন টেলিভিশন দেখছেন তাদেরকে একটু অনুরোধ করছি, যাদের হার্ট দুর্বল বা যারা এ ধরনের দৃশ্য দেখতে সহ্য করতে পারেন না, তারা একটু মুখটা ঘুরিয়ে রাখেন। আমরা এখন হাসমত ভাইয়ের মুখটা দেখব। হাসমত ভাই খোলেন। চিকিৎসা বিজ্ঞান পৌঁছে গেছে উন্নতির চরম শিখরে। আমরা কি পারি না এই ভাগ্যহত মানুষটির মুখটিকে কিছুটা আগের মতো স্বাভাবিক করে দিতে? আপনার খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা হয় না? চলাফেরায় কেউ যদি মুখটুক দেখে ফেলে তাহলে কি ভয়টাই পায়? মানুষ দেখলে একটু ভয় পায়, এই জন্য সবসময় ভিতরে রাখতে। আর খুব কষ্টে চলতে হয় আমার, কেউ হয়তো জানে না, আর আমি কারো জানাইনি। আচ্ছা, আপনাকে কেউ কখনো সাহায্য করেনি? সাহায্য আমার করিনি। আমার ছবি অনেক লোক উঠে নিয়ে গেছে, উঠে নিয়ে সেই ছবি নিয়ে তারা ব্যবসা করে খায়। তারা বলে আমার ছেলেটা বাঘে ধরেছে, আমি কিছু সাহায্য চাই। তারপরে আমি লোকের কাছে ভিক্ষা চাই না। আমি বাংলা লিংক বাংলার পথে।
বন্ধুরা, আমরা আপনাদের এখন একজন মানুষের দিন বদলের গল্প শোনাবো। তার নাম শামীমা খাতুন। ক্ষুদ্র ঋণ নিয়ে যিনি গড়েছেন জীবন, হয়েছেন সবার কাছে অনুকরণীয়, পেয়েছেন অর্ধশত পুরস্কার সহ বিশ্ব ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার। শামীমা থাকেন শ্যামনগরের নবেকি বাজারের পাশের এই বাড়িতেই। আপা, আপনি লেখাপড়া কতদূর করছেন? আমি তো লেখাপড়া খুব কম, 3 পর্যন্ত পড়ে, 3তে পরীক্ষা দিয়ে পড়ে যায়নি। এই যে ক্ষুদ্র ঋণের যে ব্যাপারটা, এটা শুরু করছিলেন কবে, মানে কত বছর বয়স? 1994 সালে। 1992 সালে আমি নবমী গুরুমুখী ফাউন্ডেশন থেকে আমি 4,000 টাকা ঋণ নিয়ে আমি এই ব্যবসা শুরু করেছিলাম। তার মানে ওই টাকা 4,000 টাকা আজকে অনেক বড় হয়েছে, সঙ্গে আর একটা কাজও হয়েছে। হ্যাঁ, যে ক্ষুদ্র ঋণের এতে যে এত বড় করবো আমি জীবনে, কিন্তু আমি ক্ষুদ্র ঋণটা সঠিক কাজে ব্যবহার করেছি, যার কারণে আল্লাহ পাক আমার এখন এই বড় ক্লিনিক করার তৌফিক দিয়েছে। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে মেয়ে 2টা, একটা মেয়ে একটা ছেলে। বাহ বাহ বাহ। আল্লাহ পাক যে আমার এত সম্মান দাঁড় করবে আমি জীবনে ধারণা করতে পারেন। আমি সামান্য, দেখেন আমি খুব গরিব ঘরের মেয়ে, আর আইলাম খুব গরিব ঘরে। আল্লাহ পাক যাই হোক কীভাবে কী করি আমি শুধু কল্পনা করি। এখন একটাই যে আল্লাহ জানে যে আমার কে জানি এতটা সম্মান দান করেছে, আল্লাহ পাক জানে। আপনি বাংলাদেশ ছাড়া বিদেশ ঘুরতে গেছেন? জি, আমি আমেরিকায় গেছি, সদর দপ্তরের থেকে ওখান থেকে পুরস্কার নিয়ে আসি। বিদেশ বেড়ায় কেমন লাগলো? প্রথম সেই সময় ছেলেটা একটু ছোট ছিল তো একটু খারাপ, কিন্তু এখন অনেক বল হয়েছে, এখন আমি মনে করি গেলে মানে অনেক ঘুরে ফিরে দেখে আসতে পারবেন। পারবো। আচ্ছা, বিদেশেও খুব সম্মান পেলেন? হ্যাঁ, বিশাল সম্মান পাইছি বিদেশে। মানে মানুষ বলে ওখানে নাকি খুব খারাপ, কিন্তু আমার ভিতরে আমি ওদের খারাপ কোনো পাইনি। তাদের পরিবেশ তাদের রয়েছে, আমার পরিবেশ আমি কিন্তু গড়ে বেড়ে আছি, কোনো সমস্যা নেই। ক্ষুদ্র ঋণের সেই 4,000 টাকা এখন পরিণত হয়েছে এই শামীমা ক্লিনিকে। শুনলে আশ্চর্য হবেন, অত্র এলাকায় চিকিৎসার জন্য এটি ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। এই জীবনে শামীমা অনেক পুরস্কার, অনেক সম্মান পেয়েছেন, আর এখন চিকিৎসা সেবা দিয়ে বাঁচিয়ে চলেছেন জীবন, পাচ্ছেন গ্রামের সাধারণ হতদরিদ্র মানুষের দোয়া। নিভৃত গ্রামের প্রায় অশিক্ষিত একজন মহিলার এই অর্জনকে আপনারা কি নাম দেবেন? বাংলালিংক, বাংলার কথা। এই এলাকার মিষ্টি খুব প্রসিদ্ধ। আপনারা তো জানেন মিষ্টি কিন্তু আমার খুব প্রিয়। সারা পৃথিবী খুঁজে আমাদের দেশের মতো মিষ্টি আর কোথাও পাবেন না। আমার কাছে বাংলাদেশে জন্ম নিয়ে গর্ব করার এটি আরেকটি কারণ। কত রকম মিষ্টি রে বাবা, মাথা নষ্ট। এই মিষ্টিটার নাম কি? ক্ষীরমোহন। আপনার এখানে কি কি ধরনের মিষ্টি বানান? এখানে ক্ষীরমোহন হয়, ছানার জিলিপি হয়, রসগোল্লা হয়, চমচম হয়, সন্দেশ হয়, দই হয়। আমি একটু খাই। এই যে বাড়ি এই রাস্তা গেছে, রাস্তায় সোজা যাবেন, গিয়ে দেখবেন এদিকাটা ভাঙাচুর রাস্তা। পুরো রাস্তাটাই ভাঙা ছিল নাকি? না, পুরো রাস্তা নাই, একটু সাতক্ষীরাতে অনেক গুণী ব্যক্তির জন্ম হয়েছে, যাদের মধ্যে ঠাকুরদাস মুখোপাধ্যায়, খান বাহাদুর আহসানুল্লাহ, মাওলানা ময়েজউদ্দিন হামিদি, মোহাম্মদ ওয়াজেদ আলী, সিকান্দার আবু জাফর, প্রভাস চট্টোপাধ্যায়, মনোজ মিত্র, রাশিদা খাতুন লীনা, নীলুফার ইয়াসমিন, রানী সরকার, তারিক আনাম, রায়হান গফুর, জয়ন্ত চট্টোপাধ্যায়, আফজাল হোসেনের নাম এই মুহূর্তে মনে পড়ছে। আর আমি সৈয়দ ইসমাত তোহা। আর আমরা চলেছি সাতক্ষীরার মুকুন্দপুরের অজৌপাড়া গাঁয়ে বাংলাদেশের একজন বিখ্যাত মানুষের পৈতৃক ভিটা দেখতে। এটা হচ্ছে সাতক্ষীরার মুকুন্দপুরের পণ্ডিত বাড়ি এলাকা। এই যে ভিটিটা দেখছেন, এই ভিটিতে একটা মেয়ের জন্ম হয়েছিল। সেই মেয়েকে আপনারা সবাই চেনেন, তার নাম সাবিনা ইয়াসমিন। হ্যাঁ, বাংলার কোকিল কণ্ঠী গায়িকা সাবিনা ইয়াসমিনের পৈতৃক ভিটা এটি। তিনি 1950 সালে 4 সেপ্টেম্বর এখানেই জন্মগ্রহণ করেন। তার বাবার নাম লুৎফুর রহমান, মা মৌলুদা খাতুন। সাবিনা ইয়াসমিন 1963 সালে রেডিওতে এবং 1964 সালে টেলিভিশনে প্রথম গান করেন। বাংলাদেশের জনপ্রিয় এই গায়িকা 10,000-এরও বেশি গান করেছেন, পেয়েছেন স্বাধীনতা পুরস্কার, 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অগণিত সম্মান। বাংলালিংক, বাংলার কথা। বন্ধুরা, আমরা এখন চলেছি সাতক্ষীরা সদর থেকে 3 কিলোমিটার উত্তরে বেতনা নদীর তীরে লাপসা গ্রামে। এই গ্রামে একটি প্রাচীন দরগা আছে, নাম মাই চম্পার দরগা। গাজী কালু চম্পাবতীর কাহিনী যশোর সাতক্ষীরা ভারতের 24 পরগনা তথা সারা সুন্দরবনের মানুষের কাছে একটি বহুল আলোচিত কিংবদন্তি। সুন্দরবনে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মাই চম্পাকে স্মরণ করা হতো, তাই সে যুগে বহু জায়গায় চম্পা নামের মাজার বা উপাসনালয় গড়ে উঠেছিল। এই দরগাটি তাদের মধ্যে অন্যতম। এই
এখানে আসলে ওই যে সেই আগেকার সমস্ত ইট, এই ইটগুলা দেখতে পাবেন। এই ইট দিয়েই পরবর্তীতে কাদার গাঁথনি দিয়ে এই মাজারটা তৈরি করা হয়েছে। মাইচম্পার দরগাটি খুবই পুরাতন এবং পুরোটাই ধ্বংস হয়ে গেছে। বর্তমান যে চালা ঘরটিতে মাজার রয়েছে সেটি আদি মাজারের ইট দিয়ে পরে তৈরি করা। ঘরের মধ্যে এই কবরটিকেই মাইচম্পার কবর বলে বিশ্বাস করা হয়। মাইচম্পার মাজার দেখতে হলে আপনাকে আসতে হবে সাতক্ষীরা সদর থেকে 3 কিলোমিটার উত্তরে লাপসা গ্রামে। বাংলা লিংক, বাংলার পথে। বাংলা লিংক, বাংলার পথে। বাংলা লিংক, বাংলার পথে। হ্যাঁ, বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক, বাংলার পথে। বন্ধুরা, আপনাদের নিয়ে আমরা ঘুরছি সাতক্ষীরায়। সাতক্ষীরায় রয়েছে অনেক ইতিহাস ঐতিহ্য, যার অধিকাংশ ধ্বংস হয়ে গেছে। যেগুলো এখনো টিকে আছে তাদের অবস্থাও তেমন একটা উৎসাহজনক নয়, তারপরেও ইতিহাসের কাছে যেতে হয়। তেমনি আমরা এখন এসেছি সাতক্ষীরার ঈশ্বরীপুর থেকে 7 কিলোমিটার উত্তরে কালীগঞ্জ উপজেলার 2 কিলোমিটার দক্ষিণে জাহাজঘাটায়। যতদূর জানা যায়, জাহাজঘাটা ছিল রাজা প্রতাপাদিত্যের শক্তিশালী নৌবাহিনীর জন্য তৈরি নৌদুর্গ। এখানে একসময় জাহাজ তৈরি হতো, মানে ডকইয়ার্ড ছিল, এবং এখান থেকে যমুনা নদীতে জাহাজ ভাসানো হতো। পুরো জাহাজঘাটা এলাকার এই একটিমাত্র ইমারতই এখন দাঁড়িয়ে আছে, যার প্রথম থেকে শেষ পর্যন্ত 6টি ঘর আছে, যেগুলো বৈঠকখানা, কার্যালয়, মালখানা, শয়নকক্ষ, হাম্মামখানা এবং ইদারা হিসেবে ব্যবহার হতো বলে ধারণা করা হয়। রাজা প্রতাপাদিত্যের যশোর রাজ্যের যে কটি স্মৃতিচিহ্ন এখনো টিকে আছে তার মধ্যে জাহাজঘাটা একটি। পুরাতন ঐতিহ্য হিসেবে এই স্থাপনাটি আরো সুন্দরভাবে সংরক্ষণ করা প্রয়োজন। রাজা প্রতাপাদিত্যের জাহাজঘাটা দেখতে হলে আপনাকে আসতে হবে শ্যামনগরের ঈশ্বরীপুরের জাহাজঘাটায়। বাংলা লিংক, বাংলার পথে। আমি জিজ্ঞেস করছি, ভাই মৌতলা মসজিদটা কোন দিকে? মৌতলা এর ভেতরে, এটাই মৌতলা। সাতক্ষীরা একটি পুরাতন জনপদ। বাংলার ইতিহাসের 12 ভূঁইয়ার এক ভূঁইয়া রাজা প্রতাপাদিত্য এই সাতক্ষীরাতে শাসন চালিয়েছেন। তার সময় এবং তার আগে পরের অনেক স্থাপনা এখনো আছে এই এলাকায়, যার মধ্যে আমরা এখন চলেছি কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৌতলা শাহী মসজিদ দেখতে। মৌতলা দুর্গ এলাকার উত্তর পূর্ব কোণে মোগল স্থাপত্য রীতিতে তৈরি এটি একটি এক গম্বুজ মসজিদ। যদিও অপরিকল্পিত সংস্কারের ফলে মৌতলা জাহাজঘাটা শাহী মসজিদটির আদি রূপ এখন আর দেখা যায় না। মসজিদটির নির্মাণ ইতিহাস আমরা জোগাড় করতে পারিনি। যতদূর জানা যায়, রাজা প্রতাপাদিত্যের পরাজয়ের পর মোগল শাসন আমলে এটি নির্মিত হয়েছে। তো মৌতলা শাহী মসজিদ দেখতে দেখতে আপনারা আমাদেরকে যোগাযোগের ঠিকানাটা লিখে নিন। পরিচালক, বাংলা লিংক, বাংলার পথে, 25 দিলু রোড, নিউ স্কার্টন, ঢাকা 1000 বাংলাদেশ। আমাদেরকে SMS করতে পারেন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে লিখে পাঠান অনুষ্ঠান সম্পর্কে আপনার ভালো লাগা বা না লাগার বিষয়গুলো। বাংলা লিংক, বাংলার পথে। ভাই এই নদীটার নাম কি? যমুনা নদী বলছি। যমুনা নদী। বিশ্বাস করেন আর নাই করেন, এটাই যমুনা নদী। একসময় এই নদী ছিল এত বড় যে একবেলা লাগতো এই নদী পার হতে, আর এই নদীতে আসতো জাহাজ, বড় বড় সেই সময়ের জাহাজ, সেই মোগল আমলের জাহাজ, যার কারণে এই এলাকাটার নাম হয়েছে জাহাজঘাটা। 1867 সালে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যমুনা নদীর এই অবস্থা হয়েছে। গঙ্গার শাখা নদী যমুনা ভারত থেকে সাতক্ষীরার দেবহাটা উপজেলা দিয়ে প্রবেশ করে কালীগঞ্জের ঈশ্বরীপুরে এসে যমুনা ও ইছামতি নামে দুভাগে প্রবাহিত হয়েছে। যমুনা মাদার নাম ধরে সুন্দরবনে প্রবেশ করেছে, তারপর আবার যমুনার নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। যাই হোক বন্ধুরা, চলুন ঘুরে আসি একটা চিংড়ি ক্ষেত থেকে। বর্তমান সাতক্ষীরায় প্রায় 600 হেক্টর জমিতে গলদা এবং 60,000 হেক্টর জমিতে বাগদা চিংড়ি চাষ হয়। সাতক্ষীরার মোট আবাদি জমির 3 ভাগের 1 ভাগ চিংড়ি ক্ষেত আছে। এক বিশাল কর্মযজ্ঞ, যা এখানে না আসলে বুঝতেই পারবেন না। সাতক্ষীরা শ্যামনগর ও আশাশুনিতে সবচেয়ে বেশি ক্ষেত আছে। এমনও গ্রাম আছে যার 90% চিংড়ি ক্ষেত। বর্তমানে এসব ক্ষেত্রে হেক্টর প্রতি বাগদা 250 কেজি এবং গলদা 400 কেজির বেশি উৎপাদন হয়।
গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, চিংড়ির ঘের, সুন্দরবন, এগুলো ছাড়া সাতক্ষীরার আর কিছু চিন্তা করা যায় না। সেই চিংড়ির একটা দেখেন, এটা হচ্ছে বাগদা চিংড়ি, কেবল ধরা হলো। এই চিংড়ির এখানে একটা সুর আছে, সুই, আর এইখানে একটা আছে লেজে। এরা যখন ঝাপটা দেয় এইগুলা দিয়েই ওরা আসলে কাহিল করে এবং হাতে তাদের মধ্যে ঢুকায় দেয়। তো এটা বিক্রি করেই এই এলাকার এই যে ঘেরের এই সাম্রাজ্য চলছে। প্রচুর বৈদেশিক মুদ্রা আসছে আমাদের দেশে, আপনারা দেখে নেন সেই বৈদেশিক মুদ্রা উচ্চারণ করে চিংড়ি মাছ। চিংড়ি সাতক্ষীরার অর্থনীতির প্রধান চালিকা শক্তি। সাতক্ষীরার সিংহভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চিংড়ি চাষের সাথে জড়িত, যা দিনে দিনে আরও ব্যাপক প্রসার লাভ করছে। বাংলাদেশের হিমায়িত খাদ্যের 40% সাতক্ষীরায় উৎপাদন হয়। দেশের রপ্তানি আয়ে পোশাক শিল্পের পরেই চিংড়ির অবস্থান। বাংলা লিংক, গুণীজনেরা সময়ের সন্তান। সেসব মানুষের হাত ধরেই একটি জাতি গোষ্ঠীর পট পরিবর্তন হয়। তেমনি একজন মানুষ খান বাহাদুর আহসানুল্লাহ। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামে 1873 সালে 27 ডিসেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চলেছি সেখানে তার মজার দেখতে। কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে MA পাশ করে তিনি রাজশাহী কলেজিয়েট স্কুলের সুপার নিউমেররি পদে কর্মজীবন শুরু করেন। পরে ভারতীয় শিক্ষা বিভাগে যোগদান করে ফরিদপুর ও বাকেরগঞ্জের স্কুলে ডেপুটি ইন্সপেক্টর ও তারপর বিভাগীয় স্কুল ইন্সপেক্টর হিসেবে দীর্ঘদিন চট্টগ্রামে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর পদে অধিষ্ঠিত হন, যা তখন শুধুমাত্র ইউরোপিয়ানদের জন্য সংরক্ষিত ছিল। এ অঞ্চলের তিনি প্রথম IES। খান বাহাদুর আহসানুল্লাহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটর সিন্ডিকেট এবং লন্ডনের রয়্যাল সোসাইটির সদস্য ছিলেন। তিনি নিজ চেষ্টায় মুসলিম শিক্ষা ব্যবস্থার বিপুল সংস্কার করেন। পরীক্ষায় ক্রমিক নম্বর নিয়ে খাতা দেখা তার উদ্যোগেই চালু হয়। শিক্ষা সংস্কারের বাস্তব রূপায়ণের জন্য তিনি বহু পাঠ্যপুস্তক রচনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার সক্রিয় অবদান ছিল। শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি খান বাহাদুর উপাধিতে ভূষিত হন। 1935 সালে তিনি আহসানিয়া মিশন নামে একটি সমাজসেবামূলক NGO প্রতিষ্ঠা করেন। 1965 সালের 9 ফেব্রুয়ারি এই মহান ব্যক্তির কর্মময় জীবনের অবসান ঘটে। খান বাহাদুর আহসানুল্লাহ ছিলেন ধর্মপ্রাণ। দেখছেন তাঁরই মাজার। তো মাজার দেখতে দেখতে জেনে নিন আজকের কুইজ। আজকের প্রশ্ন, সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী মেলার নাম কি? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে: A বিজু মেলা, B লালন মেলা, C গুড়পুকুর মেলা। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখুন। BBP স্পেস A অথবা B অথবা C এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন বিজয়ী সঙ্গী সহ কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে 2 দিন দুরাত কাটানোর সুযোগ পাবেন। তো সিম্পল প্রশ্নটি জেনে নিন আর একবার। বলতে হবে, সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী মেলার নাম কি? বাংলা লিংক। বর্তমান দুনিয়ায় প্রায় সবকিছুই মানুষ তার নিজের প্রয়োজনে তৈরি করে নিয়েছে। মানুষ যখন প্রয়োজন অনুভব করল যে তার পণ্য বেচা কেনার জন্য নির্দিষ্ট স্থান প্রয়োজন, তখন থেকে বাজার বা ব্যবসা কেন্দ্রের উৎপত্তি। আর মেলার উৎপত্তি হয়েছিল এই ব্যবসা বাণিজ্য করতে শেখার কিছুদিন পরে। আমার সামনে যে পুকুরটা দেখছেন, এটার পানি নাকি খুব মিষ্টি ছিল, তাই এই পুকুরটার নাম হয়েছে গুড় পুকুর। আর সাতক্ষীরাতে গুড় পুকুর মেলা বসে, সে সম্পর্কে আপনারা হয়তোবা জানেন। এই মেলাটা ছিল খুব বড়। এখন শোনেন কাহিনীটা। এই পুকুরে একসময় নাকি পানি থাকতো না। স্থানীয় কেউ স্বপ্ন দেখেন পুকুরে 100 ভার গুড় ঢাললে পানি উঠবে। স্বপ্ন অনুযায়ী কাজ, অমনি পানি উঠল পুকুরে, মিষ্টি পানি। নাম হলো গুড় পুকুর। আর ওই নামে চালু হলো একটি মেলা। বাংলার দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে গুড় পুকুর মেলা শুরু হয়েছে। পুকুরটি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায়। গুড় পুকুরের ধারে একটা বিশাল বট গাছ ছিল, যা বর্তমানে নেই। প্রতি বছর ভাদ্র মাসের শেষ তারিখে সেই বট গাছের নিচে মনসা পূজা হতো, আর সেই উপলক্ষে চলত গুড় পুকুর মেলা। এই মেলা এখান থেকে ইটাখোলা, কামাননগর পর্যন্ত বিশাল আকারে বিস্তৃত ছিল, যেখানে ঘর গৃহস্থের যাবতীয় জিনিস, গাছের চারা, খাবার, ঔষধ সহ হরেক রকম জিনিস পাওয়া যেত। নাগরদোলা, জাদু, পুতুল নাচ, মাকড়সা কন্যা, নৃত্যকূপ, যাত্রা সহ নানান মনোরঞ্জনের ব্যবস্থা থাকতো মেলায়। আপনারা দেখছেন প্রাচীন বটগাছের স্থানে নতুন বটগাছটি এবং তার নিচে মনসা পূজার বেদিটি। বর্তমানে ঐতিহ্য ধরে রাখার জন্য এখনো এখানে অল্প পরিসরে গুড় পুকুর মেলা বসে। বাংলা লিংক।
সাগর বোনার মুকুজনে সপ্তক্ষীরা দেশে শশা গড়া পল্লী মাগো 7টি নদীর দেশে সাগর হ্যাঁ, গল্পে গল্পে শেষ হয়ে গেল আজকের বাংলা লিঙ্ক বাংলার পথে। অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না। সাতক্ষীরার পরিচিতিমূলক এই গানটি শুনতে শুনতেই বিদায় নেব আমরা। অনুষ্ঠানের আগামী পর্বেও থাকবে সাতক্ষীরার দারুণ দারুণ লোকেশন, দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, টাটা। ইছামতি মিত্রগোনা গপতাক্ষী বয় মরিচ চাপের কাজলা জলে রুই কাতলা হয় সোনাই নদীর সোনালি জল শাপলা শালুক ফোটে যমুনা কালিন্দির চরে মানিক পাখি জোটে আহা গাজী কালু চম্পাবতীর বসত বাড়ি আসি চম্পা মায়ের দরগা দেখো চম্পা ফুলের হাসি সাগর বোনার মুকুজনের সপ্তক্ষীরা দেশে শশা গড়া পল্লী মাগো 7টি নদীর দেশে রাজার বাড়ির কুল দেব তুজলপুরের ছানা ওল আছে ঘোল আছে দেব চিংড়ি পোনা মিহিদানার সন্দেশ আছে দেব ফলের চারা 7 মিতালি স্বজনের দেশ মাগো সাতক্ষীরা সাগর বোনার মুকুজনে সপ্তক্ষীরা দেশে শশা গড়া পল্লী মাগো 7টি নদীর দেশে। বাংলা লিঙ্ক বাংলার পথে।